আমার মতো জীবন আর যেন কোনো মেয়ের না হয় এই প্রার্থনা করি আমি প্রতি রাতে। যখন রাতের নিস্তব্ধতা গ্রাস করে আমাকে, তখন স্মৃতির ছায়াগুলো এসে ভিড় করে। সেই হাসি, সেই স্পর্শ, সেই অগণিত স্বপ্ন, সব যেন আজও জীবন্ত। কিন্তু আজ আমি একা। আর এই একাকিত্বের কারণ সেই ভালোবাসা, যা একসময় আমার সব ছিল। কিছু ভালোবাসার গল্প পূর্ণতা পায় না, শুধু শিখিয়ে যায় নীরব আত্মত্যাগের অর্থ। নমস্কার শ্রোতা বন্ধুরা, মারিয়ার গল্প চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এক অন্যরকম ভালোবাসার গল্প নিয়ে আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এই গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে, তাই অনুরোধ করব কানে হেডফোন লাগিয়ে চোখ বন্ধ করে গল্পের গভীরে ডুব দিন। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি সাবিয়া, কুষ্টিয়ার এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলাম। স্বপ্ন দেখতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব, নিজের পায়ে দাঁড়াব, বাবা মায়ের মুখে হাসি ফোটাব। বাবা স্কুল শিক্ষক, মায়ের হাতের সেলাইয়ের কাজ আর বাবার সামান্য বেতন, এই ছিল আমাদের সংসার। তাই আমার স্বপ্নগুলো যেন শুধু আমার ছিল না, ছিল আমার পুরো পরিবারের। অনেক কষ্ট আর পরিশ্রমের পর আমার স্বপ্ন পূরণ হল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে পড়ার সুযোগ পেলাম। সে এক অন্যরকম আনন্দ, অন্যরকম অনুভূতি। কুষ্টিয়ার ছোট শহরের গণ্ডি পেরিয়ে যখন ঢাকা শহরের বিশালতা আর কোলাহল আমার সামনে উন্মোচিত হল, তখন মনে হল যেন এক নতুন জীবনের দ্বার খুলে গেল। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনগুলো কেটেছিল এক অদ্ভুত ঘোরের মধ্যে। নতুন পরিবেশ, নতুন বন্ধু, অচেনা শহরের ব্যস্ততা, সব মিলিয়ে এক দারুণ অভিজ্ঞতা। ক্লাসে, লাইব্রেরিতে, ক্যান্টিনে প্রতিটি মুহূর্তই ছিল নতুন কিছু শেখার, নতুন কিছু জানার। এমনই এক দুপুরে ক্যান্টিনে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ একটি পরিচিত কণ্ঠস্বর কানে এলো। এই যে সাদিয়া, কেমন আছো? তাকিয়ে দেখি আরিফ ভাই, আমাদের বিভাগেরই সিনিয়র, চতুর্থ বর্ষের ছাত্র। প্রথম দিন ওরিয়েন্টেশন ক্লাসে আরিফ ভাই আমাদের অনেক সাহায্য করেছিলেন। সেই থেকে একটা চেনা জানা ছিল। আরিফ ভাই ছিলেন বিশ্ববিদ্যালয়ের সবার প্রিয় মুখ, হ্যান্ডসাম, বুদ্ধিমান, পড়াশোনায় তুখোর, আর সবথেকে বড় কথা অসম্ভব বিনয়ী। তার হাসিটা ছিল যেন সব দুঃখ ভুলিয়ে দেওয়ার মতো। সেই দিন থেকে আরিফ ভাইয়ের সাথে আমার বন্ধুত্বটা আরও গভীর হল। তিনি প্রায়ই আমার খোঁজ নিতেন, পড়াশোনায় সাহায্য করতেন, এমনকি ঢাকার অচেনা রাস্তায় পথ চলতে গিয়ে কোনো সমস্যা হলে তিনিই প্রথম এগিয়ে আসতেন। আরিফ ভাই ছিলেন আমার কাছে এক নির্ভরতার প্রতীক। ধীরে ধীরে সেই নির্ভরতা এক অন্যরকম অনুভূতির জন্ম দিল। ক্যান্টিনের আড্ডা, লাইব্রেরির কোণ, টিএসসির মুক্তাঙ্গন কিংবা চারুকলার বকুলতলা, আরিফ ভাইয়ের সাথে কাটানো প্রতিটি মুহূর্তই যেন আমার জীবনের নতুন অধ্যায় হয়ে উঠছিল। তার হাতের স্পর্শে আমার হাত কেঁপে উঠত, তার এক পলকের চাহনিতে আমার বুক দুরুদুরু করত। বুঝলাম, অজান্তেই আমি আরিফ ভাইকে ভালোবেসে ফেলেছি। একদিন সন্ধ্যায় টিএসসির সিঁড়িতে বসে আমরা দুজন কথা বলছিলাম। আকাশে তখন তারাদের মেলা। আরিফ ভাই হঠাৎ আমার হাত ধরে বললেন, সাদিয়া, আমি জানি না তুমি কি ভাবছ, কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার সরলতা, তোমার স্বপ্ন, তোমার প্রতিটা কথা আমাকে মুগ্ধ করে। তুমি কি আমার জীবনসঙ্গিনী হবে? তার কথা শুনে আমার চোখে জল চলে এলো। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। মাথা নিচু করে শুধু বললাম, আমিও আপনাকে ভালোবাসি আরিফ ভাই। সেই দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন। মনে হচ্ছিল আমার সব স্বপ্ন বুঝি একসাথে সত্যি হয়ে গেছে। আমাদের ভালোবাসার গল্প শুরু হল ঢাকার ব্যস্ত রিকশার টুংটাং শব্দে, পুরনো ঢাকার গলিঘুচিতে আর রমনা পার্কের সবুজ ঘাসে। প্রতিটা মুহূর্তই ছিল যেন কবিতার মতো। আরিফ ভাই আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন, বলতেন, সাদিয়া, আমরা দুজন মিলে একটা ছোট বাসা নেব। তুমি তোমার চাকরি করবে, আমি আমার ব্যবসা সামলাব। ছুটির দিনে আমরা রিকশায় করে সারা ঢাকা ঘুরব, ফুটপাথের দোকানে বসে চা খাব। আমাদের জীবনটা হবে খুব সাধারণ, কিন্তু ভালোবাসায় ভরা। তার প্রতিটা কথা আমার হৃদয়ে গেঁথে যেত। আরিফ ভাই গুলশানের এক সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারের ছেলে ছিলেন। তার বাবা একজন স্বনামধন্য শিল্পপতি। প্রথম দিকে আরিফ ভাই আমাকে তার পরিবারের কথা তেমন একটা বলতেন না। আমিও ভাবতাম হয়তো সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে বলে তিনি কিছুটা দ্বিধাবোধ করছেন। কিন্তু আমার ভালোবাসায় কোনো খাত ছিল না।
আমি শুধু তার ভালোবাসা আর তার সঙ্গ চেয়েছিলাম। এক সময় আরিফ ভাই আমাকে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিলেন। তার বন্ধুরা আমাকে খুব পছন্দ করত। তাদের পার্টিতে আড্ডায় আরিফ ভাই আমাকে নিয়ে যেতেন, কিন্তু তার পরিবারের মূল সদস্যের সাথে তখনও আমার সরাসরি দেখা হয়নি। তিনি বলতেন, সাদিয়া, বাবা মা একটু রক্ষণশীল, তোমাকে নিয়ে গেলে হয়তো এখনই অনেক প্রশ্ন করবে। আমি চাই না কোনো চাপ সৃষ্টি হোক। আমাদের সম্পর্কটা যখন আরও পাকাপোক্ত হবে তখন আমি সব সামলে নেব। আমি তার কথাই বিশ্বাস করতাম। আমার মনে হতো ভালোবাসা থাকলে সব বাধা অতিক্রম করা যায়। বিশ্ববিদ্যালয় জীবন শেষ হল। আমি একটি স্বনামধন্য ব্যাংকে চাকরি পেলাম, আর আরিফ ভাই তার বাবার ব্যবসা দেখাশোনা শুরু করলেন। আমাদের সম্পর্ক তখন আরও গভীর। আরিফ ভাই একদিন আমাকে বিয়ের প্রস্তাব দিলেন। বললেন, আর দেরি নয় সাদিয়া, আমি আর অপেক্ষা করতে পারছি না, চলো আমরা দুজনেই আমাদের পরিবারের সাথে কথা বলি। আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। আমার বাবা মা তো আরিফ ভাইকে দেখেই মুগ্ধ। তারা জানতেন আরিফ ভালো ছেলে। আমার খুশিতেই তাদের খুশি। তারা আশীর্বাদ করলেন। কিন্তু আরিফের পরিবারে গিয়েই যেন আমাদের স্বপ্নের ক্যানভাসে প্রথম কালো আঁচড় পড়ল। আরিফ ভাই তার বাবা মায়ের সাথে আমাকে পরিচয় করিয়ে দিলেন। তার বাবা মা আমাকে সাদর অভ্যর্থনা জানালেন বটে, কিন্তু তাদের চোখে মুখে কেমন যেন একটা দূরত্ব আর শীতলতা ছিল। আরিফের মা আমার সাথে টুকটাক কথা বলছিলেন, কিন্তু তার প্রতিটা কথাতেই যেন আমার পারিবারিক পটভূমি আর সামাজিক অবস্থানকে সূক্ষ্মভাবে খোঁচা দেওয়া হচ্ছিল। তোমার বাবা স্কুল শিক্ষক, ভালো তো, আজকাল তো কজন আর শিক্ষকতা পেশায় থাকে। অথবা তোমার পরিবারে তো তেমন কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠিত মানুষ নেই, তাই না? এই ধরনের প্রশ্নগুলো আমার হৃদয়ে কাঁটার মতো বিঁধছিল। আরিফ ভাই আমার হাত ধরে আশ্বস্ত করছিলেন, কিন্তু আমি বুঝতে পারছিলাম তার পরিবারের চোখে আমি আদর্শ পুত্র নই। সেই দিন থেকেই আরিফ ভাইয়ের জীবনে চাপ বাড়তে থাকল। তার বাবা মা তাকে বোঝাতে লাগলেন যে তাদের পরিবারের ঐতিহ্য ও সামাজিক অবস্থানের সাথে আমার মতো একটি সাধারণ মেয়ের সম্পর্ক মানানসই নয়। তাদের ব্যবসায়িক ও সামাজিক পরিমণ্ডলে এমন একজন পুত্রবধূ প্রয়োজন যে তাদের অবস্থানকে আরও সুদৃঢ় করবে, আরও উজ্জ্বল করবে। আরিফ ভাই আমাকে সব কথা খুলে বলতেন। বলতেন, সাদিয়া, বাবা মা খুব চাপ দিচ্ছেন, আমাকে অন্য মেয়েদের সাথে দেখা করতে বলছেন, কিন্তু আমি তোমাকে ছাড়া আর কাউকে ভাবতে পারি না। তার চোখে মুখে আমি রাজ্যের ক্লান্তি আর অসহায়ত্ব দেখতাম। তার বাবা মা আরিফ ভাইকে বোঝাতে লাগলেন যে আমার সাথে সম্পর্ক রাখলে তাদের ব্যবসার ক্ষতি হবে, সামাজিক সম্মান ক্ষুণ্ণ হবে। তারা এমনও হুমকি দিতে শুরু করলেন যে যদি আরিফ আমাকে বিয়ে করে তাহলে তারা তাকে ত্যায্যপুত্র করবেন এবং ব্যবসা থেকে বঞ্চিত করবেন। আরিফ ভাই তখন দুটো নৌকায় পা দিয়ে যেন হাবুডুবু খাচ্ছিলেন। একদিকে আমার প্রতি তার গভীর ভালোবাসা, অন্যদিকে বাবা মায়ের প্রতি কর্তব্য আর তাদের সম্মান রক্ষার চাপ। আমি দেখতাম আরিফ ভাই দিনে দিনে শুকিয়ে যাচ্ছেন, তার চোখে ঘুম নেই, মুখে হাসি নেই। যে মানুষটা একসময় আমাকে তার সব স্বপ্ন দেখাত, সেই মানুষটাই যেন ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছিল। তার এই কষ্ট দেখে আমার নিজেরই কষ্ট হতো। আমি তাকে হাসি খুশি দেখতে চাইতাম, চাইতাম তার জীবনে কোনো দুঃখ না আসুক। একদিন রাতে আরিফ ভাই আমার সাথে দেখা করতে এলেন। তার চোখ লাল, শরীর অবসন্ন। বললেন, সাদিয়া, বাবা মা আমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি আমি তোমাকে বিয়ে করি তাহলে তারা আমার সাথে সব সম্পর্ক ছিন্ন করবেন। তারা আমার জন্য অন্য একটি মেয়ে ঠিক করেছেন, যে তাদের ব্যবসায়িক পার্টনারের মেয়ে। তারা বলছেন আমার ভবিষ্যৎ নাকি তাদের হাতে। আমি কি করব সাদিয়া? তার কণ্ঠস্বর তখন কাঁপছিল। আমি তার অসহায় মুখটা দেখে স্তব্ধ হয়ে গেলাম। আমার মনে হল আমার ভালোবাসার জন্য আরিফ ভাইকে কেন এত কষ্ট পেতে হবে? তার পরিবার, তার ভবিষ্যৎ, তার সামাজিক অবস্থান সবকিছুই আমার জন্য কেন বিপন্ন হবে? সেই রাতে আমি অনেক ভেবেছি, আমার পরিবারের কথা, আরিফের পরিবারের কথা আর আমাদের ভালোবাসার কথা। আমি নিজেকে প্রশ্ন করলাম, আমার ভালোবাসার জন্য কি আরিফের জীবনটা নষ্ট করে দেব? সে তো একজন ভালো ছেলে, তার তো উজ্জ্বল ভবিষ্যৎ আছে। আমার মতো একজন সাধারণ মেয়ের জন্য কেন সে তার সবকিছু হারাবে? এই প্রশ্নের উত্তর আমার কাছে ছিল না। সেদিন রাতে আমি এক কঠিন সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্তটা আমার হৃদয় ভেঙে দিচ্ছিল, কিন্তু আমি জানতাম এটাই আরিফের জন্য সবচেয়ে ভালো হবে।
পরদিন সকালে আমি আরিফ ভাইকে ফোন করলাম। বললাম, আরিফ, আমি তোমার সাথে দেখা করতে চাই, জরুরি কথা আছে। তিনি দ্রুত চলে এলেন। আমি তাকে দেখে জোর করে মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। তারপর এক শ্বাসেই বলে ফেললাম, আরিফ, আমি দুঃখিত, আমি আর এই সম্পর্কটা রাখতে পারছি না। আমি বুঝতে পারছি তোমার পরিবারের সাথে মানিয়ে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়, আর আমি তোমাকে এত কষ্ট দিতে চাই না। আমার মনে হয় আমাদের পথ দুটো ভিন্ন। আমি আর তোমাকে ভালোবাসতে পারছি না। আমার কথা শুনে আরিফ হতবম্ব হয়ে গেল। তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। কি বলছো তুমি সাদিয়া? এটা কিভাবে সম্ভব? তুমি তো আমাকে ভালোবাসো। আমি তাকে শান্ত গলায় বললাম, হ্যাঁ, আমি একসময় ভালোবাসতাম, কিন্তু এখন আর পারছি না। আমি বুঝতে পারছি তোমার জন্য তুমি অনেক কিছু হারাচ্ছ। আমি এটা চাই না। আমি চাই তুমি ভালো থাকো, তোমার পরিবার খুশি থাকুক। আরিফ আমার হাত ধরল। তুমি মিথ্যা বলছো সাদিয়া। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তোমার চোখে আমি আজও সেই ভালোবাসা দেখতে পাচ্ছি। তুমি কেন এমন করছো? আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, না আরিফ, আমি মিথ্যা বলছি না। আমি এখন অন্যভাবে ভাবছি। আমার জীবনে অন্য লক্ষ্য আছে। আমার মনে হয় আমি তোমার যোগ্য নই। তুমি তোমার পরিবারের পছন্দ মতো কাউকে বিয়ে করো, তাহলে তুমি সুখী হবে। আমার কথাগুলো ছিল যেন তীরের ফলার মতো। আরিফ আমাকে অনেক বোঝানোর চেষ্টা করল, অনুরোধ করল, এমনকি রাগও করল, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল রইলাম। আমি নিজেকে পাষাণ করে নিলাম। তার সামনে আমার চোখের জল গড়িয়ে পড়ছিল, কিন্তু আমি তা লুকানোর চেষ্টা করলাম। আরিফ একসময় বুঝতে পারল আমি আর ফিরব না। সে একরাশ হতাশা আর ক্ষোভ নিয়ে সেদিন আমার জীবন থেকে চলে গেল। আমার বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু আমি জানতাম এটাই ঠিক। সেদিনের পর থেকে আমার জীবনটা বদলে গেল। আরিফের জীবন থেকে নিজেকে সরিয়ে নেবার পর আমি ঢাকা ছেড়ে চলে গেলাম। চট্টগ্রামে একটি নতুন চাকরির সুযোগ হয়েছিল। আমি জানতাম ঢাকার প্রতিটি অলিগলি, প্রতিটি স্মৃতি আমাকে আরিফের কথা মনে করিয়ে দেবে। তাই নতুন করে শুরু করার জন্য আমি চট্টগ্রামকে বেছে নিলাম। সেখানে গিয়ে নিজেকে পুরোপুরি কাজে ডুবিয়ে দিলাম। দিনের পর দিন, রাতের পর রাত আমি শুধু কাজ আর কাজ করতাম। মনে হতো যত বেশি কাজ করব তত কম আরিফকে মনে পড়বে। কিন্তু তা ছিল এক ভ্রান্ত ধারণা। রাতের নিস্তব্ধতা যখন আমাকে গ্রাস করত, তখন আরিফের স্মৃতিগুলো আমার মনে এসে ভিড় করত। তার হাসি, তার কথা, তার স্পর্শ সব যেন জীবন্ত হয়ে উঠত। বালিশে মুখ গুজে আমি অনেক কাঁদতাম। আমার ভালোবাসাকে নিজের হাতে বিসর্জন দেবার কষ্টটা ছিল অসহনীয়। চাকরির ক্ষেত্রে আমি খুব দ্রুত উন্নতি করতে লাগলাম। আমার সততা, কঠোর পরিশ্রম আর মেধা আমাকে সফলতার শীর্ষে নিয়ে গেল। কয়েক বছরের মধ্যেই আমি ব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে উঠলাম। আমার নিজের একটা ফ্ল্যাট হলো, একটা গাড়ি হলো, সমাজে আমার একটা পরিচিতি তৈরি হলো। সবাই আমাকে সফল নারী হিসেবে চিনত। কিন্তু এই সাফল্যের আড়ালে আমার ভেতরে একটা শূন্যতা ছিল, যা কোনোদিন পূরণ হওয়ার নয়। আমি আর কখনো ভালোবাসার সম্পর্কে জড়াইনি। আমার মনে হতো একবার যাকে এত গভীর করে ভালোবেসেছি তাকে ভুলতে না পারলে আর কাউকে ভালোবাসা সম্ভব নয়। আমার পরিবার আমার জন্য বিয়ের প্রস্তাব আনত, কিন্তু আমি সবিনয় প্রত্যাখ্যান করতাম। বলতাম আমি এখন আমার কাজ নিয়েই থাকতে চাই। আমার বাবা মা হয়তো আমার মনের গভীরে লুকিয়ে থাকা কষ্টের কথা বুঝতে পারতেন, তাই আর বেশি জোর করতেন না। আরিফের খবর আমি পেতাম বন্ধুদের মাধ্যমে। সে তার বাবা মায়ের পছন্দ মতো একটি মেয়েকে বিয়ে করেছে। তার ব্যবসা আরও বড় হয়েছে। সে এখন একজন সফল ব্যবসায়ী। শুনেছি তার স্ত্রী খুব সুন্দরী আর সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। কিন্তু আরিফ নাকি আগের মতো হাসে না। তার চোখে নাকি এক গভীর শূন্যতা। এই কথা শুনে আমার কষ্ট হতো, কিন্তু আমি নিজেকে বোঝাতাম আমি যা করেছি তা তার ভালোর জন্যই করেছি। আমার আত্মত্যাগ হয়তো তার জীবনকে সহজ করেছে। প্রায় ১৫ বছর কেটে গেছে। আমি এখন ৪০-এর কোঠায়। আমার চুল পেকেছে, মুখে বয়সের ছাপ পড়েছে, কিন্তু আমার মনটা যেন আজও সেই পুরনো ভালোবাসার জালে আবদ্ধ। একদিন একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সম্মেলনে যোগ দিতে আমাকে রাজশাহী যেতে হলো। ৩ দিনের সম্মেলন, বেশ ব্যস্ত সময় কাটছিল। সম্মেলনের শেষ দিন দুপুরে মধ্যাহ্নভোজের বিরতিতে আমি যখন একা একটি টেবিলে বসে কফি খাচ্ছিলাম, তখন হঠাৎ আমার চোখ আটকে গেল একটি পরিচিত মুখের দিকে। সেদিকে তাকিয়ে আমার হাত থেকে কফির কাপটা প্রায় পড়েই যাচ্ছিল। আমার সামনেই দাঁড়িয়ে আরিফ। ১৫ বছর পর তাকে দেখলাম।
তার চেহারায় বয়সের ছাপ পড়েছে, মাথার চুল খানিকটা পাতলা হয়েছে, কিন্তু তার চোখ দুটো আজও তেমনই মায়াবী। তবে সেই চোখে আগের মতো উচ্ছলতা নেই, আছে এক গভীর বিষণ্ণতা। সেও আমাকে দেখে থমকে গেল। আমাদের দুজনের চোখাচোখি হল। মুহূর্তের জন্য যেন পুরো পৃথিবী থমকে গেল। আশেপাশে এত মানুষ, এত কোলাহল, সব যেন মুহূর্তে মিলিয়ে গেল। শুধু আমি আর আরিফ, আর মাঝখানে 15 বছরের নীরবতা। আরিফ ধীরে ধীরে আমার টেবিলের দিকে এগিয়ে এলো। তার চোখে অনেক প্রশ্ন, অনেক অনুযোগ, অনেক অব্যক্ত কথা। সে আমার সামনে এসে দাঁড়ালো। সাদিয়া? তার কণ্ঠস্বর আঁপছিল। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এই একটা নাম, যা আমি কত দিন পর তার মুখে শুনলাম। আমি নিজেকে শক্ত করলাম, মুখে একটা হালকা হাসি এনে বললাম, আরিফ, কেমন আছো? সে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। মনে হলো সে আমার চোখের গভীরে কিছু একটা খুঁজছে, হয়তো সেই পুরনো সাদিয়াকে, যে তাকে পাগলের মতো ভালোবাসত। আমি ভালোই আছি, তুমি কেমন আছো? আরিফ বলল। তার কণ্ঠে কেমন যেন একটা জড়তা। আমি বললাম, আমিও ভালো আছি। এখানে দেখছি তুমিও সম্মেলনে এসেছ। সে মাথা নাড়ল। হ্যাঁ, ব্যবসার কাজে। তোমাকে দেখে খুব অবাক হলাম, তুমি তো অনেক পাল্টে গেছ। আমি হেসে বললাম, সময় তো কারোর জন্য থেমে থাকে না আরিফ, সবাই পাল্টায়। আমরা দুজন কিছুক্ষণ নীরব রইলাম। এই নীরবতার মধ্যে যেন কত কথা লুকিয়েছিল, কত অভিমান, কত ভালোবাসা, কত বেদনা। আরিফ হঠাৎ বলল, সাদিয়া, আমি জানি না তুমি কেন সেদিন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আমি তোমাকে অনেক খুঁজেছি, অনেকবার তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তুমি কোনো দিন আমার সাথে কথা বলোনি। আমি তার দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেললাম। কিছু কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো আরিফ। সে আমার দিকে আরও গভীর দৃষ্টিতে তাকালো। আমি জানি তুমি আমাকে কেন ছেড়েছিলে। আমার বাবা মায়ের চাপের কথা তুমি জেনেছিলে, তাই না? তুমি আমার ভালোর জন্য নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলে। তার কথা শুনে আমার চোখ ভিজে উঠল। তাহলে সে বুঝতে পেরেছিল। 15 বছর পর সে আমার আত্মত্যাগের কথা বুঝতে পারল। আমি তার দিকে তাকিয়ে শুধু হাসলাম। সেই হাসিটা ছিল একাধারে বেদনা আর মুক্তির হাসি। তোমার জীবনটা যেন সুন্দর হয়, এটাই আমি সবসময় চেয়েছি আরিফ। আরিফ আমার হাতটা ধরতে চাইল, কিন্তু তার আগেই আমি হাতটা সরিয়ে নিলাম। তোমার জীবন এখন অন্য কারোর আরিফ, আর আমার জীবন আমারই। যা ঘটে গেছে তার ফিরে আসার নয়। আরিফ আমার দিকে আরও কিছুক্ষণ তাকিয়ে রইল। তার চোখে ছিল এক গভীর অনুশোচনা, এক অপূরণীয় শূন্যতা। সে কিছু বলতে চাইছিল, কিন্তু তার আগেই আমি উঠে দাঁড়ালাম। আমার মিটিং আছে আরিফ, ভালো থেকো। আমি তাকে পাশ কাটিয়ে চলে গেলাম। আমার পা দুটো কাঁপছিল, কিন্তু আমি জানতাম আমাকে শক্ত থাকতে হবে। সেই দিনের পর থেকে আরিফের সাথে আমার আর কোনোদিন দেখা হয়নি, তবে সেই সাক্ষাৎ আমাকে এক অদ্ভুত শান্তি এনে দিয়েছিল। আরিফ আমার আত্মত্যাগের কথা বুঝতে পেরেছে, এটাই আমার জন্য যথেষ্ট ছিল। আমি আজ সফল, স্বাবলম্বী, সমাজে আমার সম্মান আছে, কিন্তু আমার জীবনটা যেন আজও সেই 15 বছর আগের ক্ষতচিহ্ন বহন করে চলেছে। রাতের আধারে যখন আমি একা থাকি, তখন আমার মনে সেই পুরনো প্রশ্নটা আবার জাগে, আমার মতো জীবন আর যেন কোনো মেয়ের না হয়। ভালোবাসার জন্য এত বড় আত্মত্যাগ, এত বড় শূন্যতা, এই কষ্টটা যেন কোনো মেয়েকে সইতে না হয়। আমি চাই প্রতিটি মেয়ে তার ভালোবাসা আর জীবনকে একসাথে পূর্ণতা দিক, আমার মতো শুধু স্মৃতির বোঝা বয়ে না বাড়াক। আমাদের আজকের গল্পটি এখানেই শেষ। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি আপনাদের হৃদয় একটুও দাগ কেটে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর মারিয়ার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আর সমর্থন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের গল্পে।